আমাকে আঘাত করলে কিন্তু আমি প্রত্যাঘাত করব। কে বলছেন এ কথা? পশ্চিমবঙ্গে একজনই তো এই কথা বলতে পারেন। কোথায় বলছেন? নবান্নে একটি রুদ্ধদ্বার কক্ষে। কাদের কাছে বলছেন? আমাদের রাজ্যের সমস্ত জেলা শাসককে একত্র করে তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে। গতকাল, এর আগে তো তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বিএলওদের এক প্রস্ত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। গতকাল পালা ছিল জেলা শাসকদের, এবং মুখ্যমন্ত্রী কি বলেছেন তার ব্যাখ্যায় আসার আগে আরেকটি খবর আপনাদের দিতে চাই। সেটা হলো, ওই বৈঠকে ঢোকার আগে সমস্ত জেলা শাসককে তাদের সেলফোন বাইরে জমা রেখে তবে ঢুকতে হয়েছে। আচ্ছা, এখন শুনেছি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অনেক এলেবেলে WBCS অফিসার জেলা শাসক হয়ে বসে আছেন, কিন্তু এদের মধ্যে একটা বড় অংশ IAS পাশ করে এই পদে এসছেন। প্রথমে SDO ছিলেন, তারপরে জেলা শাসক হয়েছেন। তাদেরকে গায়ের জোরে টেলিফোন বাইরে রেখে আসতে বাধ্য করার মধ্যে যে ধরনের দুর্বিনীত অসভ্যতা আছে এবং অসম্মান করার প্রবণতা আছে, সেটাও আবার একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ করতে পারবেন না। অবশ্যই জেলা শাসকদের মধ্যে থেকে কারুর ঘাড়ে দুটো মাথা নেই যে উঠে দাঁড়িয়ে এই অপমানের প্রতিবাদ করবেন। বরঞ্চ তারা চুপচাপ থেকেই এই মুখ্যমন্ত্রীর বজ্রনির্ঘোষ শুনে, জানি না তারপরে কাটলেট খেয়েছেন কিনা, খেয়ে যে যার কর্মস্থলে ফিরে গেছেন। এখন প্রশ্ন উঠছে যেটা, মুখ্যমন্ত্রী এমন অসংযত আচরণ ক্রমাগত করে যাচ্ছেন কেন? সবাই তো বলে তিনি যে আবার ক্ষমতায় ফিরবেন তা নিয়ে কোনো প্রশ্নের অবকাশই নেই। একদিকে সংখ্যালঘু ভোট, অন্যদিকে তার বিবিধ জনকল্যাণমূলক প্রকল্পের বেনিফিশিয়ারি, এই দুয়ের কম্বিনেশনে মোট প্রাপ্ত ভোটের সংখ্যা তৃণমূলের যা হওয়ার কথা তাতে তো ধারে কাছে কেউ দাঁড়াতে পারবে না। এটাই যদি হকিকত হয়, তাহলে এত তার উদ্বেগ কেন? কেন যেখানে যেভাবে পাচ্ছেন তিনি, যেটা অবশ্য তার মজ্জাগত, শুধু চমকে বেড়াচ্ছেন? কখনো বিএলওদের, কখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপরে তার খাপ্পা হওয়ার একটা কারণ সেদিনই ওই বীরভূমের বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন। সেটা হলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার নিয়োগের জন্য রাজ্য সরকারের প্রায় 1000 কর্মচারীকে ঝাড়াই বাছাই করে প্রশিক্ষণ দেওয়ার জন্য দিল্লি নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী দাবি করছেন এমন একটা ঘটনা তিনি জানতেই পারেননি। জেলা শাসকরা কেউ এমনকি মুখ্য সচিবকে জানানোর প্রয়োজনও বোধ করেনি। আমার ধারণা গতকাল সবাইকে ডেকে ক্ষোভের উদ্গীরণ কিছুটা তার জন্যই। তাছাড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা ওঠা বসা করেন, পদস্থ আমলা, তার দলের সামান্য কয়েকজন ভক্ত সহকর্মী, তাদের অনেকের সঙ্গে কথা বলেই আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন খুব ডিস্টার্বড আছেন। এবং একটা মানুষ যখন ভিতরে ভিতরে গুমড়োতে থাকে, তখনই সে নানা রকম ইনডিসক্রিট কাজ করে ফেলে। সুতরাং বেনিফিট অফ ডাউট যদি মমতাকে দিতে চান, তাতেও আমি কোনো আপত্তি করব না।
কিন্তু একদিকে তিনি চমকাবেন, অন্যদিকে তার ভাইপো চমকাবে। টেলিভিশনগুলোতে দলের যত ভূত পিশাচ যেভাবে পারেন নির্বাচন কমিশনকে গালমন্দ করবেন। গালমন্দ করার বাইরে তো আপনারা আর কিছু করতে পারছেন না। গালমন্দ করার চাইতে সহজ কাজ এই পৃথিবীতে আর কিছু নেই। একটা ব্যাপারে আমিও আপনাদের সঙ্গে একমত, ভারতবর্ষের নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা, তার ইন্টিগ্রিটি অনেকখানি খুইয়ে বসেছে। উপর্যুপুরি নির্বাচনে আমরা তার পরিচয় পেয়েছি এবং এমনভাবে প্রথমত নির্বাচন কমিশনের কমিশনারদের মনোনয়ন করা হচ্ছে যেটা দৃশ্যতই খুব দৃষ্টিকটু। আগে ছিল 3 জন থাকবেন নিয়োগের প্রক্রিয়ায়, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। হঠাৎ আইন বদলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অর্ধচন্দ্র দিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় এসেছেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তার বিশ্বস্ত এক মন্ত্রী। তাহলে এই আলোচনার তো কোনো মানেই হয় না। প্রতিবার মনোনয়নের প্রশ্ন আসবে আর প্রতিবার 2:1-এ নরেন্দ্র মোদী আর তার সহকর্মী যা বলবেন সেটাই ক্যারিড আউট হয়ে যাবে। এটা গোড়ার কথা ছিল এবং এই ধরনের একটা অস্বাস্থ্যকর দৃষ্টান্ত ইন্দিরা গান্ধীও স্থাপন করার চেষ্টা করেননি। যদিও তিনি অন্যভাবে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু এইভাবে ব্রেজেন্টলি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইজ নো টম, ডিক অ্যান্ড হ্যারি, এবং তিনি থাকাতে এই নির্বাচন কমিশনের মনোনয়নের ব্যাপারটা যতটা জনসাধারণের কাছে বৈধতা পেয়েছিল, এইভাবে তাকে সরিয়ে দেওয়ার ফলে সেটা একেবারে ভুলুণ্ঠিত হয়ে গেছে। এ পর্যন্ত আমি বিরোধীদের সঙ্গে সম্পূর্ণ একমত। কিন্তু তাই বলে কি একজন মুখ্যমন্ত্রী, তার ভ্রাতুষ্পুত্র তিনিও একজন দেশের সাংসদ, তাঁরা তাদের জায়গা থেকে এইভাবে নির্বাচন কমিশনকে গালাগাল দেবেন? কিসের অস্বস্তি বোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথম কথা, 15 বছর ক্ষমতায় আছেন, জীবনে কোনোদিন ভাবেননি যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হতে পারেন। ঝড়ে বকমরে 2011 সালে পশ্চিমবঙ্গে পরিস্থিতি এমন দাঁড়ায় যে লোকে, যারা এমনকি দীর্ঘদিন ধরে সিপিএমের ভোটার ছিল, তারাও ভীষ্মপ্রতিম প্রতিজ্ঞা করেন যে অনেক হয়েছে, এবার পাশা উল্টে দিতে হবে। দ্বিতীয়ত, বামফ্রন্ট বিরোধী একটা সার্বিক কোয়ালিশনও হয়েছিল, যে কথা দেখবেন তৃণমূল কংগ্রেসের লোকেরা পারতপক্ষে বলেই না। কেননা সত্যি ইতিহাস বললে নিজেদের কৃতিত্বটা অনেকখানি লাঘব হয়ে যায়। তো কংগ্রেস ছিল, পিছন থেকে মাওবাদীরা ছিল, এসইউসিআই ছিল, সাইফুদ্দিন চৌধুরীর দল ছিল, এরকম টুকরো টাকরা। ইট ওয়াজ অলসো এ র্যাগট্যাগ কোয়ালিশন, বাট এ কোয়ালিশন নেভারদিলেস। কংগ্রেস 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না থাকলে তিনি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতেন কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। সে যাই হোক, একবার পড়ে পাওয়া 14 আনার মতো মুখ্যমন্ত্রিত্ব পাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একজন অভুক্ত মানুষ, হাতের কাছে পরম সুস্বাদু খাবার দাবার পেলে যেরকম আচরণ করেন, একেবারে সেই আচরণ করে চলেছেন। প্রথম 5 বছর তবু কোথাও একটা আবরু রক্ষার বিষয় ছিল,
তিনি তার যে একেবারে ওয়েল ক্রাফটেড ইমেজ, সততার প্রতিমূর্তি, একদম একদম সরল জীবনযাপনের প্রতিভূ, এই ভাবমূর্তিটাকে তিনি যতটা পেরেছিলেন রক্ষা করেছিলেন। তারপর একে একে যখন এক একটা কেলেঙ্কারি বেরোতে শুরু করলো এবং সেই কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সব মহারথীদের নাম জড়িয়ে গেল, এমনকি তার নামও জড়িয়ে গেল, তারপর থেকে শুধুই আমরা যেটা দেখছি, ইংরেজিতে তাকে বলে ড্রিফট, অর্থাৎ হঠাৎ করে সেই যে তার নিশ্চিন্ত নৌকো একটা বিক্ষুব্ধ জলতরঙ্গের মধ্যে পড়ল, আজ পর্যন্ত সেটা বন্ধ হয়নি। 15টা বছর যে কোনো সরকারের পক্ষে ক্ষমতায় থাকা একটা মস্ত বড় কৃতিত্বের ব্যাপার। বাংলার রাজনীতির ইতিহাসে শুধু এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থেকে যাবে, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু এই 15 বছরে তিনি রাজ্যটাকে যে ডকে তুলেছেন সেটাও থাকবে, কিন্তু তিনি যে ছিলেন সেটাও থাকবে। এখন 15 বছর পরে তিনি তো সিপিএমের মুখ্যমন্ত্রী নন, বামফ্রন্টের মুখ্যমন্ত্রীও নন, তিনি এমন একটি দলের মুখ্যমন্ত্রী যেখানে তিনি সত্যি কথা বলতে কি তার নিজের ছায়াকেও বিশ্বাস করেন না। এই যে মমতা ঘনিষ্ঠ বলে যারা দেখবেন চারপাশে ঘুরঘুর করে, তারা একটা বিন্দু পর্যন্ত ঘনিষ্ঠ, কোনো সন্দেহ নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাউকে বিশ্বাস করেন, একথা আমাকে অন্তত বিশ্বাস করানো খুব কঠিন। দ্বিতীয়ত, বাড়ির ভিতরেই ভ্রাতুষ্পুত্রের সঙ্গে তার হামেশা যে খটাখুটি লাগে তা একেবারেই তলানিতে এসে পৌঁছেছিল এই কয়েক মাস আগে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন ওইসব প্যাক আইপ্যাককে ব্যঙ্গ করে, প্যাকের কথা আর শুনবেন না, ও যে যাই বলুক ক্যামাক স্ট্রিট থেকে যা নির্দেশ আসবে আপনারা অবজ্ঞা করবেন। পুলিশের উপরতলায় বলে দেওয়া হয়েছিল যারা তার ভ্রাতুষ্পুত্রের দৌলতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের সব কটাকে নিজের জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক। সুতরাং এই যে হঠাৎ করে কুপিত হয়ে গিয়ে ভাইপোর প্রভাব প্রতিপত্তি নির্মমভাবে ছাঁটাই করার প্রয়াস, এর পিছনে কিন্তু পারস্পরিক সম্পর্কের এক ধরনের অস্থিরতা আছে, যেটাকে কখনোই অগ্রাহ্য করা যায় না, এবং যে কথা অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বক্ষণ মনে রাখেন। এই মুহূর্তে যেহেতু আইপ্যাক কন্ট্রোল করেন অভিষেক, দলের তহবিল তার হাতে, ফলে একটা নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক কাজকর্ম তিনি অভিষেকের হাতে ছেড়ে দিয়েছেন। কিন্তু যখন দেখবেন প্রার্থী বাছাইয়ের প্রশ্ন আসবে, তখন কিন্তু ইট উইল বি মমতা হুজ রিট উইল ওয়ার্ক, নট অভিষেক, নট এনিবডি এলসেস। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র গুণ বা দোষ। একটা কাজ তিনি খুব অন্যায় করছেন, কেননা মুখ্যমন্ত্রীর পদে বসে তিনি সম্পূর্ণ আইন বিরুদ্ধ কথাবার্তা প্রকাশ্যে বলছেন, যেটা নির্বাচন কমিশনকে কেউ যদি জানায় তাহলে হয়তো তার কিছুটা অস্বস্তিই হতে পারে। আপনাদের স্মরণে আছে বীরভূমের ওই সভায় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন বিএলওদের, আপনারা মনে রাখবেন নির্বাচন কমিশন কাজ শুরু করে নোটিফিকেশন জারি হওয়ার পরে, তখন অ্যাডমিনিস্ট্রেশনটা তাদের নিয়ন্ত্রণে আসে। তার আগে রাজ্য সরকার, তার পরেও রাজ্য সরকার। আর ভুল করেও আপনারা ভুলে যাবেন না যে আপনারা রাজ্য সরকারের কর্মচারী। মুখ্যমন্ত্রী এই কথা বলার পর
খুব সঙ্গতভাবে একটা থরহরিকম্প দেখা দিচ্ছে, বিশেষ করে শিক্ষক মহলে এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যেও। জলে থেকে কেউ কুমিরের সঙ্গে লড়তে চায় না, আর পেটরোগা বাঙালি যারা সরকারি চাকরি করে তারা মুখ্যমন্ত্রীর রোষানলে যে ভস্মীভূত হয়ে যাবেন সেই ভয়ে সব সময় চুপচাপ থাকেন। সুতরাং কিন্তু তিনি যে এই কথা বলছেন যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ শুরু হয় ভোটের নির্ঘণ্ট জারি হওয়ার পরে, তার আগে বা পরে নয়, তার আগে নয়, এটা কমপ্লিটলি ইজ এ ডিস্টরশন অ্যান্ড এ ব্লেটেন্ট লাই অ্যান্ড মিসইন্টারপ্রিটেশন অফ দ্য এক্সিস্টিং ল। এক্সিস্টিং লটা কি? সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, যে জনপ্রতিনিধিত্ব আইনের বলেই 1952 সাল থেকে আজ পর্যন্ত এদেশে সব নির্বাচন হয়ে এসেছে, তা সে বিধানসভার হোক বা লোকসভার। আমি আপনাদের দেখাতে চাই যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নির্বাচন কমিশন কাজ শুরু করে নির্ঘণ্ট প্রকাশের পরে, তার আগে পুরোটাই রাজ্য সরকার, দিস ইজ বাঙ্কাম। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 13cc ধারাটা একবার তাকে ভালো করে পড়ে নিতে পরামর্শ দেব, আর তার যদি সময় না থাকে তাহলে আমলাদের বলতে পারেন একটু পড়ে আমাকে বুঝিয়ে দিন তো কি বলছে। দ্য অফিসার্স রেফার্ড টু ইন দিস পার্ট অ্যান্ড এনি আদার অফিসার অর স্টাফ employed in connection with the preparation, revision and correction of the electoral rolls for the conduct of all elections shall be deemed to be on deputation to the Election Commission for the period during which they are so employed, and such officers and staff shall, during that period, be subject to the control, superintendence and discipline of the Election Commission. এই যে তিনি বারভাট্টাই করে বলে দিলেন না, কিন্তু দেশের আইনটা হলো ইলেকটোরাল রোল প্রিপারেশন, সংশোধন, পরিমার্জন, এই প্রক্রিয়ার জন্যও ইলেকশন কমিশন যখন রাজ্য সরকারের বহু কর্মচারীকে নিজেদের কাজে নিয়োগ করবে, তাহলে সেই সময়টা অর্থাৎ নির্বাচন কমিশনের কাজ করার সময়টাকে ধরে নিতে হবে তারা নির্বাচন কমিশনের ডেপুটেশনে গিয়েছেন। এর অন্যথা করা মানে দেশের আইন ভঙ্গ করা। সুতরাং আপনারা এখনো রাজ্য সরকারের কর্মচারী আছেন, পরেও থাকবেন, এটা নয়। যে মুহূর্তে তারা বিএলওর প্রশিক্ষণ নিতে গেছেন বা নেবেন, সেই মুহূর্ত থেকে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর থেকেই তারা কিন্তু নির্বাচন কমিশনের অস্থায়ী কর্মী হিসেবে আইনত স্বীকৃতি পেয়ে গেলেন। সুতরাং কারুর ক্ষমতা নেই তাদেরকে রাজ্য সরকারের খবরদারির মধ্যে ফিরিয়ে দেয়। এছাড়াও যে আরেকটা ধারা আছে যেটা আমার মনে হয় এই যে অনিচ্ছুক বা কিংকর্তব্য বিমূঢ় রাজ্য সরকারি কর্মচারী বা শিক্ষকদের খুবই মাথায় রাখা প্রয়োজন। কেননা এক্ষেত্রে তাদের উপর এমন দায় আইনত চাপানো আছে যা লঙ্ঘন করলে কিন্তু সোজা জেল হয়ে যেতে পারে। মিনিমাম সাজা 3 মাস, ম্যাক্সিমাম সাজা 2 বছর। সেই প্রভিশনটা কি আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। এটা রয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের 32 নম্বর ধারায়। তাতে কি বলছে? ইফ এনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার
or other person required by or under this Act to perform any official duty in connection with preparation, revision, or correction of an electoral roll, or the inclusion or exclusion of any entry in or from that roll, is without reasonable cause guilty of any act of or omission in breach of such official duty, he shall be punishable with imprisonment for a term which shall not be less than 3 months, but which may extend up to 2 years, and with fine. সুতরাং এটা শাঁখের করাতের মতো অবস্থা সরকারি কর্মচারীদের কাছে। তারা যদি না বলেন যে এনুমারেশনের কাজে আমরা যেতে পারছি না, এবং না যাওয়ার কারণটা এতই সঙ্গত হয় যে নির্বাচন কমিশনও সেটা মেনে নিতে বাধ্য, তার বাইরে কিন্তু কোনো অজুহাত দেখিয়ে কাজ হবে না। নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে সোজা তারা সেই অনিচ্ছুক বা কিংকর্তব্য বিমূঢ় কর্মচারীকে আদালতে নিয়ে গিয়ে গারদখানায় পুরে দিতে পারেন। কেন পারেন? কেননা এরই করোলারি হিসেবে 32 নম্বর ধারার 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে, নো সুট or other legal proceedings shall lie against any such officer or other person for damages in respect of any such act or omission as aforesaid. তারপর, no court shall take cognizance of any offence punishable under subsection 1 unless there is a complaint made by order of or under authority from Election Commission or the Chief Electoral Officer of the state concerned. এখানে রাজ্য সরকারের হাত এবং পা আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে নির্বাচন কমিশনের নিয়মাবলী। অর্থাৎ নির্বাচন কমিশনের কাজ করেছে বলে তার উপরে রাজ্য সরকার বদলা নেবে তার কোনো উপায় রাখেনি। কেননা কাউকে যদি অপরাধী বা দোষী সাব্যস্তও করতে হয় তাহলে সেটা তার অধিকার একমাত্র নির্বাচন কমিশনারের এবং চিফ ইলেকটোরাল অফিসারের, তার বাইরে অন্য কেউ সেটা পারবে না। এই যেখানে আইন, সেখানে রাজ্য সরকারের কর্মচারীরা ভেবে দেখতে পারেন, এতে কোনো সন্দেহ নেই তাদের শ্যামরাকি না কুলরাকি অবস্থা, তবে কোনটা রাখলে তাদের স্বার্থ নিরাপদ সেই চয়েসটা তো অবশ্যই তাদের হাতে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে দেশের আইনকে ডিস্টর্ট করে সাধারণ মানুষের কাছে উপস্থিত করছেন, সেটা ঘোরতর বেআইনি কাজ। নমস্কার, ভালো থাকবেন।